নমস্কার, আমি শুভদীপ ঘোষ। আমি আগের ভিডিওতে আলোচনা করেছি অ্যাডজেক্টিভ পর্যন্ত। তাহলে আজকে আলোচনা করব পার্টস অফ স্পিচের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ ভার্ব, যার অর্থ হলো ক্রিয়া। তাহলে ভার্ব মানে প্রথমে আমি বলেছিলাম কি না, কোনো কাজ করা, হওয়া বা থাকা বোঝায়। করা মানে হলো ডু, হওয়া মানে বি, আর থাকা মানে হ্যাভ। এগুলো ছিল প্রথমে ভার্ব। আচ্ছা, এবারে ভার্বের আমি ক্লাসিফিকেশন করেছি। এখানে বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে ভার্বের ক্লাসিফাই করা আছে। তো আমি এখানে চারটা টাইপের ভার্বকে ভাগ করেছি। তাহলে প্রথম পার্টে রয়েছে প্রিন্সিপাল আর অক্সিলারি। প্রিন্সিপাল মানে হলো প্রধান ক্রিয়া, অক্সিলারি মানে হলো সাহায্যকারী। তারপরের পার্টে আছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ট্রানজিটিভের বাংলা হলো সকর্মক, ইনট্রানজিটিভ হলো অকর্মক। তারপরে আছে ফাইনাইট বা সমাপিকা আর ইনফিনিটিভ বা নন ফাইনাইট, যেটা হলো অসমাপিকা। তারপরে আছে স্টেট বা অবস্থা সূচক, আর একটা হচ্ছে ইভেন্ট বা ঘটনা সূচক। তাহলে আজকে প্রত্যেকটা ভার্বের কিছু কিছু পার্ট দেখে নেব উদাহরণের সাহায্যে। তাহলে প্রথমে দেখে নিই প্রিন্সিপাল বা প্রধান ক্রিয়া কি। আমি এখানে কয়েকটা উদাহরণ লিখেছি ডু ভার্ব, বি ভার্ব আর হ্যাভ ভার্ব নিয়ে। প্রথমে সেন্টেন্সে আছে হি ইজ এ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। তাহলে ইজ যে ভার্বটা, এটা এখানে মেন ভার্বের মতো কাজ করেছে, এখানে আর কোনো ভার্ব নেই, তার জন্য এটা হলো এখানে প্রিন্সিপাল ভার্ব। আবার তারপরে সেন্টেন্সে হি ইজ প্লেইং চেস, সে দাবা খেলছে, এখানে ইজ যে ভার্বটা, এটা এখানে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের মতো কাজ করেছে, আর এটা এই মেন ভার্বের সাথে আইএনজি দিতে সাহায্য করেছে। তাহলে এখানে যে ইজ ভার্বটা, এটা হলো এখানে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। তারপরে সেন্টেন্সে আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করি। তাহলে এখানে ডু যে ভার্বটা আছে সাবজেক্টের পর, এই ভার্বটার পরে আর কোনো ভার্ব নেই এখানে, তাহলে এটা মেন ভার্বের মতো কাজ করেছে, তার জন্য এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তারপরে সেন্টেন্সে আই ডু নট সিং, আমি গান গাই না, এখানে এই যে ডু ভার্বটা, এটা সিং যে ভার্বটা রয়েছে এটাকে সাপোর্ট করেছে এই সেন্টেন্সে, তার জন্য সাহায্যকারী ক্রিয়া অর্থাৎ অক্সিলারি ভার্বের মতো কাজ করেছে। তারপরে সেন্টেন্সে উই হ্যাভ এ গার্ডেন, আমাদের একটি বাগান আছে, এখানে হ্যাভ যে ভার্বটা, এর সাথে আর কোনো ভার্ব নেই, তার জন্য এটা এখানে প্রধান ভার্বের ভূমিকা পালন করেছে, প্রিন্সিপাল ভার্ব। তারপরে সেন্টেন্সে উই হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক, না আমরা কাজটা কমপ্লিট করে ফেলেছি। তাহলে এখানে হ্যাভ যে ভার্বটা, এটা কমপ্লিট যে ভার্বটা এর হচ্ছে পাস্ট পার্টিসিপল করতে সাহায্য করেছে, তার জন্য এটা এখানে সাহায্যকারী ক্রিয়া হিসাবে কাজ করেছে, এটা হলো এখানে অক্সিলারি ভার্ব। আচ্ছা, এরপরে দেখে নিই অক্সিলারি যে ভার্বটা আছে, একে আরো দুটো ভাগে ভাগ করা যায়। তাহলে কি কি ভাগ সেগুলো আগে আলোচনা করে নিই। তাহলে এখানে প্রথমে দেখে নিচ্ছি প্রাইমারি বা টেন্স অক্সিলারি কাকে বলে। টেন্স অক্সিলারি এই ভার্বটাকে বলে না যে ভার্বটা কন্টিনিউয়াস আর প্যাসিভ ভয়েসে সাহায্য করে। যেমন এখানে দে আর প্লেইং ফুটবল, তাহলে তারা ফুটবল খেলছে, এখানে আর যে ভার্বটা, এটা একটা বি ভার্ব। এই বি ভার্বটা এই মেন ভার্বটাকে সাহায্য করছে আইএনজি দিতে আর কন্টিনিউয়াস টেন্সটা ফর্ম করতে, আর এটা হচ্ছে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে টেন্স ফরমেশনের জন্য সাহায্য করছে এই অক্সিলারিটা, তার জন্য এটাকে বলা হয় টেন্স অক্সিলারি। তারপরে পরের সেন্টেন্সে যেমন ফুটবল ইজ বিং প্লেড বাই দেম, এখানেও যে বি ভার্বগুলো আছে এই বি ভার্বটা সাহায্য করেছে এর পাস্ট পার্টিসিপল করার জন্য। তাহলে এখানেও বি ভার্বটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে, যেটাকে অক্সিলারি বলে। তাহলে এটাকে টেন্স অক্সিলারি বলার কারণ হলো না এটা টেন্স ফরমেশনে সাহায্য করে। আর কি টেন্স না, সবসময় কন্টিনিউয়াস টেন্স আর প্যাসিভ ভয়েসেও সাহায্য করে। তাহলে এটা হলো প্রাইমারি বা টেন্স অক্সিলারি। এরপরে দেখে নিচ্ছি মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি হলো যেই সাহায্যকারী ক্রিয়াগুলো যেগুলো টেন্স ফরমেশনে সাহায্য করে না, যেগুলো ক্রিয়ার ধরন বোঝায়। যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড ইত্যাদি যে ভার্বগুলি। আর এগুলো ওই বি ভার্ব থেকে কোথায় এদের ডিফারেন্স আছে না, বি ভার্বে যেমন ইএস, ইএস, ডি, ইডি বা আইএনজি ফর্মগুলো ইউজ করা হতো, এই ভার্বগুলোর সাথে সেটা করা হয় না। আর এখানে কি রকম ভাবে এগুলো ইউজ করা হয়, যেমন উইল ইউ কাম টুডে, এখানে একটা কোশ্চেন করার জন্য ইউজ করা হয়েছে, তাহলে আস্ক করার জন্য একটা। তারপর ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, তাহলে এখানে পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাচ্ছে। তারপরে মে আই কাম ইন, আমি কি আসতে পারি, তাহলে এখানে এটা পারমিশন বা অনুমতি বোঝাচ্ছে। ইউ শুড ওবে ইউর পেরেন্টস, তোমার উচিত বাবা মাকে মেনে চলা, তাহলে এখানে শুড যে ওয়ার্ডটা, এটা উচিত বোঝাচ্ছে, তাহলে এটা হলো একটা সাজেশন, প্রস্তাব। তাহলে মডেল অক্সিলারিতে এইভাবে ইউজ করা হয় সেন্টেন্সে। আচ্ছা, এরপরে দেখে নিই ভার্বের যে বাকি পার্টগুলো আছে সেগুলো।
ভার্বের এর পরের পার্টটা হলো ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ট্রানজিটিভের বাংলা হলো সকর্মক, অর্থাৎ যেটা অবজেক্ট আছে, আর ইনট্রানজিটিভ হলো অকর্মক, অর্থাৎ যেটা অবজেক্ট নেই। তাহলে এখানে কয়েকটা সেন্টেন্স লিখেছি, যেমন সি সিংস, না সে গান গায়, এখানে এটা সাবজেক্ট, এটা ভার্ব, অবজেক্ট নেই এখানে। এখানেও হি প্লেজ, সে খেলে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, তাহলে অবজেক্ট নেই। তাহলে যেগুলো অবজেক্ট নেই সেগুলো হলো ইনট্রানজিটিভ। আর এখানে সি সিংস এ সং, না সে একটা গান গায়, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাহলে অবজেক্ট আছে এখানে। এখানেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট, হি প্লেজ ক্রিকেট, তাহলে ক্রিকেটটা অবজেক্ট, এখানে এ সং এটা অবজেক্ট, তাহলে যেখানে অবজেক্ট আছে সেটা হলো ট্রানজিটিভ বা সকর্মক। বাংলায় অবজেক্টের বাংলা হলো কর্ম, তার জন্য যেটার কর্ম বা অবজেক্ট আছে সেটা হলো সকর্মক, যেটার অবজেক্ট নেই সেটা হলো অকর্মক। এরপরে দেখে নেওয়া যাক যেগুলো ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ সকর্মক ক্রিয়া সেগুলো কত রকমের হতে পারে। এবারে দেখছি ট্রানজিটিভ বা সকর্মক ক্রিয়া, যেমন সি সিংস এ সং, সে একটা গান গায়, তাহলে এখানে সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তারপরে সেন্টেন্সে সি গেভ মি এ বুক, এখানে এটা সাবজেক্ট, গেভটা ভার্ব, এখানে মি একটা অবজেক্ট, এ বুক এটা একটা অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্সে যেখানে দেখছি একটি অবজেক্ট রয়েছে সেটাকে বলা হচ্ছে মনোট্রানজিটিভ। কারণ আমরা আগে সিলেবল ডিভিশনের সময় দেখেছি মনো মানে হলো এক, ডাই মানে হলো দুই, তাহলে এখানে যে দুটো অবজেক্ট আছে এটাকে বলা হবে ডাই ট্রানজিটিভ। যখন আমরা অবজেক্ট নিয়ে আলোচনা করছি তখন আমাদের অবজেক্ট সম্পর্কে জেনে নেওয়া দরকার। অবজেক্ট বিভিন্ন টাইপের হয়, যেমন ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, ফ্যাক্টিটিভ, কগনেট, রিটেন্ড, রিফ্লেক্সিভ ইত্যাদি টাইপের অবজেক্ট হয়। তাহলে এখানে যে সেন্টেন্সটা রয়েছে সি গেভ মি এ বুক, এটা যদি ভয়েস চেঞ্জ করে নিই তাহলে এটা হয় মি থেকে যদি আই নিই তাহলে আই, তারপর গেভ এটা পাস্টে আছে তার জন্য পাস্টের বি ভার্ব ওয়াজ, তারপরে পাস্ট পার্টিসিপল গিভেন, তারপর এই অবজেক্টটা এ বুক, তারপর বাই, সি থেকে এখানে হলো হার, এখানে আই ওয়াজ গিভেন এ বুক বাই হার। এখানে এ বুক যে ওয়ার্ডটা এটা এখানে রয়ে গেছে একই রকম। আবার দুটো অবজেক্ট তো যেটাকে সাবজেক্ট করবো, যেমন এটাকে যদি আবার সাবজেক্ট করি এ বুক, তারপর এখানে ওয়াজ গিভেন টু মি বাই হার। তাহলে এখানে যখন চেঞ্জ করছি যে অবজেক্টটা রয়ে যাচ্ছে একই রকম, যেমন এখানে এ বুক এটা রয়ে গেছে আর এখানে কি রয়ে গেছে মি এটা, তাহলে যেই অবজেক্টটা রয়ে যাচ্ছে এটাকে বলছি রিটেন্ড অবজেক্ট। আবার যদি বলি কগনেট অবজেক্ট কিরকম, না কগনেট অবজেক্টকে বলা হয় সমধাতুজ কর্ম, যেমন হি ড্রিমড এ ব্যাড ড্রিম। তাহলে এখানে ড্রিমড যে ওয়ার্ডটা এটার থেকে ড্রিম এই নাউনটা এটা এসছে এখান থেকে, তাহলে একই ধাতুর থেকে উৎপন্ন হয়েছে, তার জন্য এটাকে সমধাতুজ বা কগনেট বলা হয়, কগনেট অবজেক্ট। আবার যদি একরকম দেখি রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা আলোচনা করেছি আগে, তাহলে রিফ্লেক্সিভ অবজেক্ট কিরকম হয়, হি কিল্ড হিমসেলফ। এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সে হি এর থেকে রিফ্লেক্সিভ প্রোনাউন এসছে হিমসেলফ, সেলফ যোগ করে, তাহলে এই অবজেক্টটাকে বলা হবে রিফ্লেক্সিভ অবজেক্ট। এর পরের অবজেক্টগুলো আরো বিশদে পরে আলোচনা করবো, আগে ভার্বগুলো দেখে নিই। এখানে ভার্বের আরো দুটো ভাগ আছে, ফাইনাইট বা সমাপিকা ক্রিয়া আর একটা নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া যেটাকে ইনফিনিটিভও বলা হয়। তাহলে উদাহরণের সাহায্যে দেখে নিই। প্রথমে বলেছে হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। এখানে এই যে ভার্বটা প্লে, প্লেজ ফুটবল মানে ফুটবল খেলে, অর্থাৎ একটা কাজকে সম্পন্ন করে ফেলে, তাহলে সমাপন করে, সমাপন করে বলে এটা হলো সমাপিকা ক্রিয়া, তাহলে এটা হচ্ছে ফাইনাইট, যেটা এর অ্যাকশনটা কমপ্লিট করছে, প্লেজ ফুটবল। আর এখানে হি ডাজ নট লাইক টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে পছন্দ করে না, তাহলে টু প্লে ফুটবল, টু প্লে ইনফিনিটিভ সবসময় যে ভার্বটা থাকে মেন ভার্বটা তার আগে টু আকারে বসে, আর এটার মানে বেশিরভাগ সময় তে, ভার্বটার সাথে তে যোগ হয়, যেমন খেলতে পছন্দ করে না। তাহলে এখানে খেলতে যে কথাটা এটা ভার্বের অ্যাকশনটা কমপ্লিট করছে না এখানে, তার জন্য এটা হলো অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, এরপরে এখানে দুটো আরো উদাহরণ দেখেছি, আই মেড হিম লাভ, আমি তাকে
হাসিয়েছিলাম, তাহলে এখানে টু ইউজ করা হয়নি। এর পরের সেন্টেন্সেও লেট হিম সিট দেয়ার, তাকে ওখানে বসতে দাও, এখানেও টু ইউজ করা হয়নি। তার জন্য এখানে এই ইনফিনিটিভগুলোকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। আচ্ছা, এরপরে দেখে নিই স্টেট ভার্ব আর ইভেন্ট ভার্ব কি। এরপরে আমরা দেখে নিচ্ছি স্টেট ভার্ব আর ইভেন্ট ভার্ব। স্টেটের বাংলা হলো অবস্থা, ইভেন্ট হলো ঘটনা। প্রথমে যে সেন্টেন্সটা আছে উই লাভ আওয়ার পেরেন্টস, না আমরা আমাদের বাবা মাকে ভালোবাসি। এখানে এই যে ভার্বটা, এটা কখনো আইএনজি ফর্ম বা কন্টিনিউয়াস ফর্মে ইউজ করা যায় না। এখানেও হানি টেস্টেস সুইট, মধু খেতে মিষ্টি, এখানেও টেস্টেস, এখানেও এটা আইএনজি ফর্মে ইউজ করা যায় না। তারপর আই সি এ বিউটিফুল বার্ড, এখানে আই এম সিইং এ বিউটিফুল বার্ড হয় না, এগুলো কন্টিনিউয়াস ফর্মে ইউজ করা যায় না। তার জন্য এগুলোকে বলা হচ্ছে স্টেট ভার্ব, যেগুলো মানসিক অবস্থাকে বোঝায়। আর কিছু হলো এগুলো ইভেন্ট ভার্ব, যেমন হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, এটা একটা ঘটনা। আই বট সাম ফ্রুটস ফ্রম দ্য মার্কেট, না আমি বাজার থেকে কিছু ফল কিনেছিলাম, এটা একটা ইভেন্ট। তাহলে এগুলোকে বলা হচ্ছে স্টেট ভার্ব আর এগুলোকে বলা হচ্ছে ইভেন্ট ভার্ব। স্টেট ভার্ব কখনো আইএনজি ফর্মে ইউজ করা যায় না, ইভেন্ট ভার্ব করা গেলেও যেতে পারে। তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম ভার্বের ক্লাসিফিকেশন, অর্থাৎ প্রিন্সিপাল, অক্সিলারি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট, নন ফাইনাইট আর স্টেট ভার্ব, ইভেন্ট ভার্ব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।